নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ যে প্রতিবেদনটি আপনাদের সামনে রাখতে চলেছি সেটি হলো বাঁকুড়া জেলা দুখানা লোকসভা সিট আছে, একটি বিষ্ণুপুর, একটা বাঁকুড়া। বাঁকুড়া লোকসভা নিয়েই আজকে মূলত আমার আলোচনার বিষয়টা কী বা উদ্দেশ্যটা কী? আলোচনার বিষয় হলো 2024 সালে যারা প্রার্থী হয়েছেন টিএমসিপি, বিজেপি এবং বাম কংগ্রেস জোট প্রার্থী, তাদের অবস্থান বর্তমানে 24 সালে দাঁড়িয়ে তারা কতটা শক্ত ঘাটিতে দাঁড়িয়ে আছেন বা শক্তিশালী অবস্থায় আছেন, এগুলো এবং কী কী ফ্যাক্টর কাজ করবে এখানে, এগুলো বলার আগে এই বাঁকুড়া লোকসভা সিটের একটা বেসিক পরিচয় দেওয়া যাক। বলা যেতে পারে বাঁকুড়া লোকসভা সিটটি একটি বাম দুর্গ। 2014 সাল পর্যন্ত 2011 সালে রাজনৈতিক পট পরিবর্তন করে রাজ্যে সিপিএমের থেকে ক্ষমতা কেড়ে বা বামপন্থী থেকে ক্ষমতা কেড়ে টিএমসিপি হাতে যায়। এই পট পরিবর্তনের সময়ও কিন্তু 14 সাল পর্যন্ত দখল করে রেখেছিল বাম প্রার্থী বা বামেরা এই বাঁকুড়া লোকসভা সিটটি। 1980 দশক থেকে বা 1908 দশক থেকে বাসুদেব আচারিয়া প্রায় 9 বার এমপি, মাথা রাখবেন 9 বারের এমপি বাসুদেব আচারিয়া এখানে দীর্ঘদিন প্রায় 2014 সাল পর্যন্ত এখানে বাম দুর্গকে অটুট রেখেছিলেন। এবং প্রথম থাবা বসায় মুনমুন সেন টিএমসিপি প্রার্থী হয়ে তিনি বাসুদেব আচার্যকে পরাজিত করে এখানে জোড়াফুল ফোটায়, যদিও তার দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় 5 বছর যেতে না যেতে 2019 সালে এখানে সুব্রত মুখোপাধ্যায়কে প্রার্থী করেন। পঞ্চায়েত মন্ত্রী ছিলেন প্রাক্তন পশ্চিমবঙ্গ সরকারের টিএমসিপির এবং কংগ্রেসের নেতা ছিলেন বড় নামকরা। এই সুব্রত মুখোপাধ্যায়কে পরাজিত করে সুভাষ সরকার বিজেপি প্রার্থী এখানে থাবা বসায়। 19 সালে পদ্মফুল ফোটায় এই সুভাষ সরকার। বাঁকুড়া লোকসভা সিটের বেসিক একটা পরিচয়। এবার আসা যাক 24 সালে দাঁড়িয়ে যে সমস্ত প্রার্থী হয়েছেন তাদের বেসিক একটা পরিচয়। যেমন টিএমসিপি প্রার্থী হয়েছেন কে? অরূপ চক্রবর্তী। এই অরূপ চক্রবর্তী হলো তালডাঙ্গার, বাঁকুড়া জেলা একটি বিধানসভা কেন্দ্র তালডাঙ্গার বিধায়ক এবং 2013 সালের পর থেকে তিনি জেলা পরিষদের সভাপতি ছিলেন। তাহলে কি তিনি জেলা পরিষদের সভাপতি ছিলেন বা তৃণমূলের ভালো একটা নেতা এবং তালডাঙ্গার বিধায়ক, এবং তিনি বিতর্কিত মন্তব্য করাতে সেরা আছেন। পশ্চিমবঙ্গে বিতর্কিত মন্তব্য করার সেরা হলো অরূপ চক্রবর্তী। তাকে প্রার্থী করেছেন 24 সালে টিএমসিপি। একইভাবে বিজেপি প্রার্থী করেছেন সুভাষ সরকারকে। এই সুভাষ সরকার 2019 সালে এখানে থাবা বসায় এবং 24 সালে তিনি রানিং এমএলএ এবং বিজেপি তার উপর আস্থা রেখেছে কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব এবং তিনি কেন্দ্রীয় মানে ডাক্তারও। আর 3 নম্বর যিনি প্রার্থী হয়েছেন বাম এবং কংগ্রেসের জোট সমর্থিত প্রার্থী নীলাঞ্জনা দাশগুপ্ত। তিনি ডিএফআই করতেন, দীর্ঘদিন বাম রাজনীতির সাথে সক্রিয় যুক্ত এবং তাকে আস্থা রেখেছেন এই বাঁকুড়া সিটের উপরে। 2019 সালে বাঁকুড়া লোকসভা সিটে যে ভোট হয় সেই ভোটে বিজেপি প্রার্থী সুভাষ সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রত মুখোপাধ্যায়কে প্রায় 1,72,000 ভোটে এবং ভারত থেকে 13% ভোটে পরাজিত করেন। তাহলে সেই তুলনায় এখানে শক্তিশালী ঘাঁটি আছে কে? 19 সালের তুলনায় বিজেপি। এবং 7খানা বিধানসভা কেন্দ্র আছে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র আন্ডারে। 7খানা বিধানসভাগুলো কী কী? রঘুনাথপুরটা হলো একটা এসসি কোঠা, এরা পুরুলিয়াতে পড়ে, বাদ বাকি 6খানাই বাঁকুড়াতে পড়ে। কী কী? শালতোরা বিধায়ক আছে কি? চন্দনা বাউরি, সবাই শুনেছেন, চন্দনা বাউরির ইতিহাস সবাই জানেন। চন্দনা বাউরি এবং ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা এবং বাঁকুড়া। এর ভিতরে এই 7খানা দখল করতে পারছে 19 সালের দিকেই মানে এগিয়েছিলেন বিজেপি। যদিও 2 বছর পরে বিধানসভা ভোটে এখানে কিছুটা হলেও থাবা বসায় টিএমসিপি, যদিও কিছুটা না, ভালো পরিমাণে থাবা বসায়। কারণ 21 সালে যে বিধানসভা ভোট হয় সে বিধানসভা নিরিখে এই 7খানা বিধানসভা কেন্দ্রেতে 4খানা জয়যুক্ত পায় বিজেপি আর 3খানা টিএমসিপি। তাহলে কি 4খানা জয়যুক্ত হয় বিজেপি, 3খানা টিএমসিপি। কিন্তু টিএমসিপি প্রায় 17,000 ভোটে মার্জিনে আগিয়েছিলেন, প্রায় 1.5% ভোটে আগিয়ে আছেন। তাহলে বিধানসভা নিরিখে 17,000 ভোট এবং 1.5% ভোটে আগিয়ে আছেন কে? টিএমসিপি। এবং 7খানা বিধানসভা কেন্দ্রতে 4খানা দখল করে কে? বিজেপি, 3খানা টিএমসিপি দখল করে। সেই জায়গায় দাঁড়িয়ে 24 সালে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে অনেকে বলছে। কিন্তু অরূপ কুমার চক্রবর্তী কামাল করবে না নীলাঞ্জনা দাশগুপ্ত কামাল করবে নাকি সুভাষ সরকার কামাল করবে সেটা দেখার বিষয়। তার জন্য আমার 4টা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু যদি আমরা এখানে বিচার করি 19 ও 21 সালে লোকসভা বিধানসভা নিরিখে 24 সালে কিন্তু বিজেপি ও টিএমসিপিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে তৃতীয় প্রার্থী হিসাবে সিপিএমের অনেকটাই মানে সিপিএমের ভোটগুলো বলা যেতে পারে, সিপিএমের ভোটগুলো সবই ট্রান্সফার হয়ে গেছে বিজেপিতে। সিপিএম ভোট ব্যাঙ্ক বলতে কিছু নেই এখন আর। 14 সাল পর্যন্ত ভোট ব্যাঙ্ক ছিল সিপিএমের, এখন বর্তমানে নেই বলে চলে। এবার কবে আবার ফিরে আসবে সে পরে আবার আলোচনা হবে এই নিয়ে। কিন্তু এখন বর্তমানে এখানে পশ্চিমবঙ্গ রাজনীতিতে
বামপন্থীদের রাজনীতিতে বা বামপন্থী রাজনীতিতে পশ্চিমবঙ্গে কোনো মূল্যায়ন করা এখন মোটামুটি বৃথা, এটা বলা যেতে পারে। কিন্তু কে খারাপ লাগবে কার ভালো লাগবে সেই দিকে বিচার করছি না, কিন্তু বামপন্থী ভোট নেই বলে চলে তাতে নীতির জন্য। এই পরিসংখ্যানের মধ্যে আমি একটা পরিসংখ্যান দেখি, 2014 সালে যে লোকসভা ভোট হয় এবং 2019 সালে লোকসভা ভোট হয়, বিজেপি কত ভোট বেড়েছে বা টিএমসিপি কত ভোট বেড়েছে বা কমেছে একটা পরিসংখ্যান দেওয়া যেতে পারে। 2014 সালে এখানে বিজেপির ভোট ছিল 20% বা 21% মতন, কিন্তু 2019 সালে ভোট বাড়ায় কত, প্রায় 49%, প্রায় 29% ভোট বাড়িয়ে 49% করে। বিজেপি ভোট ছিল 2014 সালে প্রায় 39% ভোট, কিন্তু তা কমে 3% মতো কমে প্রায় 36 থেকে 37% ভোট হয় কত 19 সালে। একইভাবে যদি আমরা বিধানসভা ভোট দেখি, 16 সালে বিধানসভায় বিজেপির ভোট ছিল প্রায় 9%, সেটা কত বৃদ্ধি করে, সেটা 43% বৃদ্ধি করে, প্রায় 34 থেকে 35% বৃদ্ধি করে, 34 থেকে 35% বৃদ্ধি করে 43% করে। টিএমসিপি যে দল সেটা 45% ভোট ছিল, কিন্তু কমে দাঁড়ায় 1%, 1% মানে কমে কত 45 থেকে 44 বা 43% ভোট হয়, 1 থেকে 1.5% কমে ভোট। এগুলো বেসিক পরিচয়। সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু বিজেপি সংগঠন যাই থাকুক না থাকুক, এখানে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বা নরেন্দ্র মোদীকে কেন্দ্রের ক্ষমতা আনার জন্য 19 সালে কিন্তু ঝাঁপিয়ে ভোট দিয়েছিল মানুষ, বলা যেতে পারে। এখানে আমি একটা জনবিন্যাস যদি দিই, এসসি 30% এবং এসটি 11%, এসসি 30, এসটি 11, প্রায় হিউজ এসটি ভোট, প্রায় 40-41% ভোট, তারা প্রচুর পরিমাণে বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু 21 সালে কিছুটা হলেও বুকটা ফিরিয়ে নিয়েছে। দেখা যাক 24 সালে কী হয়, এই জন্য আমাদের 24 জন্য অপেক্ষা করতে হবে, বারে বলছি। সব এটা একটা ধারণা, আমি কিন্তু বিভিন্ন ইস্যু এখানে তুলে ধরছি না, কী ইস্যু কী হতে পারে না হতে পারে এত ব্যাখ্যা দিচ্ছি না। আমি দিচ্ছি 19 ও 21 সালের তুলনায় 24 সালে কে দাঁড়িয়ে আছে আগে, এবং একইভাবে 14-19 সালে কে কতটা ভোট বাড়িয়েছে কতটা কমিয়েছে সেটা একটা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করেছি আমি। একটা কথা মাথা রাখবেন, এখানে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার টিএমসিপি বা যেখানে যে রাজ্য সরকার যে থাকুক না কেন, তার ফেভারে বিশেষ যে কোনো ভোটেই কাজ করে, পঞ্চায়েত ভোট হোক, পৌরসভা ভোট হোক, লোকসভা হোক, বিধানসভা ভোট হোক। দেখা যাক এই সিটটা কী হয়। সামগ্রিকভাবে বিচার করলে এখানে টিএমসিপি এবং বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই দেবে। 21 সালে বিধানসভার নিরিখে টিএমসিপি কিছুটা এগিয়ে আছে, 19 সালে লোকসভার নিরিখে বিজেপি বহুত এগিয়ে আছে। এবার কী ইস্যুতে এখানে ভোট হয়, এখানে বলে রাখলাম 40% এসসি এসটি ভোট। এসসি এসটি ভোট কিন্তু বিপুল পরিমাণে বিজেপিকে দিয়েছে 19 সালের লোকসভাতে, কিন্তু 21 সালে বিধানসভা ভোটে কিন্তু একটা মুখ ফিরিয়ে নিয়েছে। কেননা এখানে দুখানা এসটি সিট আছে। এসটি সিটগুলো কী, রানীবাঁধ, রায়পুর দুখানি দখল করেছে টিএমসিপি। তার মানে এসটি ভোট যেমন ঝাড়গ্রামে দেখা গেছে 7খানায় পেয়েছিল কে, টিএমসিপি। এভাবে এসটি ভোটগুলো এখানে টিএমসিপি আবার কনভার্ট হয়ে গেছে। তার মানে এসটি মানে শিডিউল ট্রাইব বা আদিবাসী জনজাতিরা তারা কি মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি থেকে? বা 19 সালে দেখা গেল প্রচুর পরিমাণে ভোট দিল আদিবাসীরা বা এসসিরা, এসটি সিটগুলো দখল করলো কে, টিএমসিপি। আবার দেখা গেল ছত্তিশগড়ে প্রচুর এসসি আছে, সেখানে আবার সরকার তৈরি করলো কে, কংগ্রেস কাটিয়ে বিজেপি। দেখা যাক কী ঘটে, কিন্তু একটা এসসি এসটি এখানে ভাইটাল রোল নেবে বা জনজাতিরা এই অঞ্চলটাতে, এবং সরকারের উন্নয়নের কথা বলবে, এবং তার পাল্টা কিন্তু বিরোধী পার্টিরা সিপিএম, কংগ্রেস জোট, বিজেপি তার দুর্নীতির কথা বলবে রাজ্যে। আপনার ভদ্র ভাষায় কমেন্ট করে বলুন এই সিটটিকে দখল করতে পারে, বিজেপি, টিএমসিপি নাকি বাম ও কংগ্রেস সমর্থিত নীলাঞ্জনা দাশগুপ্ত। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।